নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার খবর কি। এবং বাংলার খবর কি সেটা যখনই বাংলার মানুষ দেখছে তখনই তাদের সবার আগে মাথায় থাকছে বীরভূম আর মোহাম্মদ বাজার। সারাদিন ধরে আমরা সেই খবর দেখিয়েছি যেখানে মোহাম্মদ বাজারে একজন অবসরপ্রাপ্ত সরকারি বাস চালক তিনি হয়ে গেলেন একজন পাথর ব্যবসায়ী। আর তার বাড়িতে গিয়ে যখন তল্লাশি চললো তখন টাকার পাহাড় পাওয়া গেল, কোটি 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 টাকা। সেটা গুনতে চারটে বেশি টাকা গোনার মেশিন আনতে হলো, সেই সঙ্গে কেজি কেজি সোনা পাওয়া গেল। এখনো পর্যন্ত আমরা জানি না এই টাকার অঙ্কটা গিয়ে ঠিক কোথায় শেষ হবে, কোথায় গিয়ে পৌঁছবে। তাদের মাথায়, এই মিনার মণ্ডল নামক পাথর ব্যবসায়ীর মাথায় ঠিক কোন কোন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হাত ছিল এত বছর ধরে, সেটাই এখন খুঁজছে তদন্তকারীরা। বাজার থানা ডেউচা, আর ডেউচা গ্রামে এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু থরে থরে সাজানো রয়েছে টাকা। গোপন সূত্রে মোহাম্মদ বাজার থানার পুলিশ এটা জানতে পারে এবং তারপরই কিন্তু এই বাড়িতে অভিযান চালায়। যেটা জানা যাচ্ছে এই মিনার মণ্ডল সে একজন সরকারি বাসের চালক ছিলেন, তারপর সেখান থেকে তিনি স্বেচ্ছা অবসর নেন, তারপর হঠাৎ করে পাথরের ব্যবসার সাথে যুক্ত হওয়া আর তারপর কোটিপতি হয়ে যাওয়া। ভোরবেলা কিন্তু এই বাড়িতে হানা দেয় এই ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং তারপর দরজা খোলানো হয়। দরজা খোলানোর পর ভেতরে ঢোকে পুলিশ এবং তারপর শুরু হয় টাকা গোনার কাজ। প্রথমে সেই টাকা থরে থরে যে টাকা সাজানো ছিল বাড়ির ভেতর, সেই টাকাগুলোকে রাখা হয়। টাকা গোনার 4টি মেশিন নিয়ে আসা হয়, সেই মেশিনগুলো দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে নিচের তলার 2টি আলমারি এবং দ্বিতলে আরো একটি আলমারিতে যেমন টাকা ছিল, তেমনি প্রচুর সোনাও কিন্তু ওই পুলিশের নজরে আসে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই টাকা আজকে বিভিন্ন লোকের বাড়িতে পাওয়া যাচ্ছে। অনেক হস্তি আছে এখনো। সরকার যেভাবে চাইছে সেভাবে যদি ঠিকঠাক ছানবিন হয়, পশ্চিমবাংলা সরকারের 8,15,000 কোটির দেনা আছে। অর্ধেকের বেশি টাকা এইভাবে যদি ঠিকঠাকভাবে ছানবিন হয় তাহলে সামনে চলে আসবে। বড় বড় ব্যাগ, যেগুলিতে এই কাপড়ের ব্যাগ, সেই তাতেও কিন্তু এই টাকা সোনা সমস্ত কিছু মজুদ ছিল এবং পুলিশ সেই স্বর্ণকারদের নিয়ে আসে, সোনা ওজন করার মেশিন নিয়ে আসা হয়। সব মিলিয়ে যত বেলা গড়িয়েছে তত টাকার পরিমাণ বাড়তে থাকে এবং সেক্ষেত্রে এখনো যদিও পুলিশ স্পষ্ট করে জানায়নি যে কত কোটি টাকা উদ্ধার হলো, তবে 15 কেজি সোনা যে উদ্ধার হয়েছে সেটা পুলিশ সূত্রে কার্যত নিশ্চিত করা হচ্ছে। এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব এবং প্রত্যেকটা বিষয়ে যা পানিশমেন্ট দরকার সেটাই নেওয়া হবে এই সরকারের পক্ষ থেকে। এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করে দেওয়া হয়েছে, সব মিলিয়ে এবং বাড়ি পুরো ঘিরে ফেলা হয়েছে, লাইট লাগানো হয়েছে এবং যদি কোনো কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জন্য জেনারেটর নিয়ে আসা হয়েছে। ভিডিওগ্রাফিও চলছে। এখন শুধু সময়ের পালা যে পুলিশ স্পষ্ট করে কত জানাবে যে কত টাকা উদ্ধার হলো এই টুনু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে। ডেউচা থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। এখনো পর্যন্ত মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চলছে কিনা আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন ঘটনাস্থল থেকে। মনোরঞ্জন, কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে মিনার মণ্ডলের বাড়িতে টাকা গোনার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই দেখা গেল যে পুলিশের একজন কর্মী তিনি কিন্তু একটি প্রিন্টার এবং একটি টাকা গোনার মেশিন নিয়ে বেরিয়ে গেলেন এবং এখনো পর্যন্ত দেখো পুলিশ কিন্তু সেন্ট্রাল ফোর্স বাড়ির সামনে মোতায়েন করে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্ক ভর্তি করে বের করে নিয়ে আসা হবে এবং তার সাথে যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে সেই 15 কেজি সোনাও কিন্তু ট্যাঙ্কে করে বের করে নিয়ে আসা হবে এবং সেই কাজ চলছে। যেটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সিজার লিস্ট তৈরির কাজ প্রায় শেষের মুখে, শুধু আর সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত উদ্ধার হওয়া নগদ টাকা সোনা সমস্তটাই বের করে নিয়ে আসা হবে, তার প্রস্তুতি পুরোদমে চলছে। গোনার মেশিন নিয়ে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছেন তদন্তকারীরা, পুলিশ আধিকারিকরা, এবং সোনা এবং টাকার একটি সিজার লিস্ট তৈরি করে তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন। ধন্যবাদ মনোরঞ্জন।
সেবাস রায়ের নাম করে চলেছে দেদার লুট এবং দুর্নীতি, আর তাতে ভাইপোর যিনি আত্মসহায়ক সুমিত রায় তিনিও জড়িত। বিষ্ণুপুরের পৈলানের একটি রিসোর্ট থেকে যেভাবে তোলাবাজি করেছেন সেই ঘটনায় মামলায় ইতিমধ্যেই আমরা দেখেছি আজ নিউ আলিপুরের সুমিত রায়ের বাড়িতে তার মায়ের হাতে সমনের চিঠি ধরিয়ে দিয়ে এলেন তদন্তকারী আধিকারিকরা। সুমিত রায়ের বাড়িতে কিন্তু সুমিত রায়ের মা রয়েছেন এবং সেই সময় কিন্তু যারা আইও এবং অন্যান্য যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ভিতরে গেলেন এবং একদিকে যেমন নোটিশ দেওয়া, তার পাশাপাশি কিন্তু যে গোটা ঘটনা সেই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলোই নেওয়ার জন্যই কিন্তু তারা গেলেন এবং সেখানেই দেখা গেল সুমিত রায়ের মা, তাকে যখন আমরা বারবার জিজ্ঞেস করলাম যে কোথায় আছে সুমিত রায়, তিনি কিন্তু তার উত্তরে মেজাজ হারালেন। সুমিত কোথায় আছে? সুমিত রায় কি এখন বাড়িতে আছে? দিদি সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় কোথায় আছে। কতদিন বাড়ি আসেনি? পালিয়ে গেল কেন? আপনার ছেলে পালালো কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন ছেলে? বাড়িতে নেই কোথায় জানি। এবং সুমিত রায় তার খোঁজ করছে এসটিএফ, তার খোঁজ করছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু যে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত। একটা বিশাল বাহিনী, সেই বাহিনী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেই বাহিনীর সাথে কিন্তু ডিএসপি পদমর্যাদার আধিকারিক তারা আছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু তদন্তকারী আধিকারিকরা 3 জন তারা ভিতরে ঢুকেছেন এবং যে নোটিশ সেই নোটিশও কিন্তু সার্ভ করা হয়েছে। একবারে কিন্তু সুমিত রায়ের বাড়ির সামনে বিষ্ণুপুর থানার যারা পুলিশ আধিকারিক তারা উপস্থিত। নোটিশ দেওয়া হচ্ছে 20 লক্ষ টাকা তোলাবাজি, তার পাশাপাশি যে রিসর্ট সেই রিসর্টে অ্যাকোমোডেশন করানো হয়েছিল কিন্তু কোনো রকমভাবে কোনো টাকা দেওয়া হয়নি। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু দিলীপ মণ্ডল, অভিষেক ব্যানার্জি, সুমিত রায় 3 জনের নামে এফআইআর দায়ের হয়েছে এবং তারই তদন্তে কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। কলকাতার বিভিন্ন সরকারি স্কুলগুলোতে ইসকনের যে পাইলট প্রজেক্ট ছিল, অর্থাৎ 1 আগস্ট থেকে তারা যে মিড ডে মিল সরবরাহ করবে কলকাতার বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, সেটা তো শুরু হচ্ছেই। কিন্তু সিপিএমএলের তরফে যে গেল রব তোলা হয়েছিল যে বাচ্চারা আর ডিম খেতে পাবে না মিড ডে মিলে, তাদেরকে এক লাইনেই জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন যেরকম ইসকন তাদের যে পাইলট প্রজেক্টে তারা যে সাত্বিক সুষম আহার দিচ্ছিল সেটা তো তারা দেবেই 1 আগস্ট থেকে, সেই সঙ্গে সরকারি সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে দেওয়া হবে ডিমও। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আর এই দায়িত্ব দেওয়ার পর বিতর্কও চলছিল যে ইসকনের খাবার বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে পুষ্টির অভাব থেকে যাবে, কারণ সেখানে ডিম থাকবে না। এই বিতর্কে এবার ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন উড়িষ্যায় যেভাবে মিড ডে মিল খাবার দেওয়া হয় ঠিক একইভাবে বাংলাতেও দেওয়া হবে, অর্থাৎ উড়িষ্যার মডেলকে হাতিয়ার করে বাংলায় ইসকন যেভাবে খাবার দেবে বাচ্চাদেরকে তাতে মিড ডে মিলও দেওয়া হবে এবং তাতে ডিমও থাকবে। ডিম দেবে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মিড ডে মিলের পুষ্টির ক্ষেত্রেও নজর রাখছে রাজ্য সরকার। সেই কারণে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে 2 দিন অথবা 1 দিন মিড ডে মিলের সাথে ডিম দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ইসকনের খাবার দেওয়ার পর যে ঘোষণা করার পর যে বিতর্ক চলছিল সেই বিতর্কে ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন উড়িষ্যা যেভাবে মডেল চলছে সেই একই মডেলে বাংলাও চলবে। বাংলাতেও বাচ্চাদেরকে যে খাবার দেবে পশ্চিমবঙ্গ সরকার সেই খাবারে যেমন একদিকে পুষ্টি থাকবে, অন্যদিকে খাবারের গুণগত মানও যথেষ্ট ভালো থাকবে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন।
রাজ্যের 12টি জেলা থেকে খারিজি মাদ্রাসার সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে তদন্ত রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে এই খারিজি মাদ্রাসাগুলো কোথা থেকে ফান্ড পায় তার যেন তদন্ত হয়, সেই সুপারিশ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে এই রিপোর্ট থেকে যে বিভিন্ন যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেখানেই বেশি করে গজিয়ে উঠেছে এই খারিজি মাদ্রাসা। রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল আধিকারিকদের, সেই রিপোর্ট তারা তৈরি করেছেন এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও মাদ্রাসা দপ্তরে তারা সেই রিপোর্ট দিয়ে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছেও যাবে। যে রিপোর্ট এসছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, এই যে একটা বিস্তীর্ণ অংশ, হাওড়াকেও অ্যাডেড করা হয়েছে, এই বিস্তীর্ণ জেলাগুলোতে মূলত যেটা চলছে সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা চলছে এবং সেই মাদ্রাসার একাধিক জায়গায় অনুমোদনহীন খারিজি মাদ্রাসা চলছে। এবং যে মাদ্রাসা চলছে সেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, রিপোর্টে এটা উল্লেখ রয়েছে। এমনকি রিপোর্টে যেটা বলা হচ্ছে যে বর্ডার এলাকায় 5 কিলোমিটারের মধ্যে একাধিক মাদ্রাসার হদিশ পেয়েছেন আধিকারিকরা। বেশ কয়েকজন সিনিয়র আধিকারিকদের সাথে একটা টিম তৈরি করা হয়েছিল এবং এই জেলাগুলোতে সেই সমস্ত আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা গ্রাউন্ড থেকে যে রিপোর্ট তুলে নিয়ে এসছে সেখানে দেখা যাচ্ছে এই খারিজি মাদ্রাসার ফান্ডিং, সেই ফান্ডিং বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফান্ডিং হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফান্ডিং হচ্ছে। এই মাদ্রাসাগুলোতে কারা ফান্ডিং করছে, এই মাদ্রাসা কোথায় কোথায় অবৈধভাবে চলছে, মানে অনিয়মভাবে নিয়ম বহির্ভূতভাবে চলছে, এই সবটা তদন্ত করা তো প্রয়োজন রয়েছে। সেই কারণে কোনো সংস্থাকে দিয়ে, নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক, কমিটি এটা সুপারিশ করছে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। হেড জালে এক সিভিক ভলান্টিয়ার, একজন মহিলা সিভিক ভলান্টিয়ারকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ রয়েছে অপর একজন সিভিক ভলান্টিয়ার অমিত ভদ্রের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে হাবড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। হাবড়া থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পোশাক পরিবর্তন করবার সময় তার ছবি তুলে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হাবড়া থানার কর্তব্যরত আরেকজন সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে কিন্তু এই মহিলা সিভিক ভলেন্টিয়ার থানা এবং তিনি কিন্তু উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন পুলিশে তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু সেই পুরুষ সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম অমিত ভদ্র। ইতিমধ্যেই তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এটা ভালো কাজ করেছে, কারণ পুলিশ এখন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সকলের জন্য, যেমন রাষ্ট্রবাদী সরকার আর নারী সুরক্ষা সবার আগে, আপনারা সকলেই জানেন, বারবার মুখ্যমন্ত্রী বলছে। তো সেই সিভিক যে আজকে অ্যারেস্ট হয়েছে সে ভুলে গেছিল যে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা ভুলে গেছিল। তো যাই হোক, বুঝিয়ে দিয়েছে প্রশাসন যে এখন আইনের শাসন চলছে, কোনো তৃণমূলের শাসন নাই, আইনের শাসন চলছে। মানুষের জন্য পুলিশ, সেটা আরেকবার প্রমাণ করে দিল হাবড়া থানা। পাশাপাশি আরো অভিযোগ শুধুমাত্রই একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার নয়, আরো একাধিক মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাদেরকেও কিন্তু শ্লীলতাহানির অভিযোগ, এমনকি তাদেরকে হুমকি ভয় দেখানোর অভিযোগ। স্বাভাবিকভাবে একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে। এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয় পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনার হাবড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। রীতিমতো ফিল্মি কায়দায় কয়লা পাচারের ছক ছিল। ওপরে টমেটোর ক্রেট সাজানো আর নিচে রয়েছে বিপুল পরিমাণে কয়লা, কিন্তু বিধিবাম ছিল। সেই জন্যই যখন দুর্ঘটনায় মুখোমুখি হলো এই ম্যাটাডোর, যাতে করে কয়লা পাচারের ছক ছিল, তখনই সমস্ত কিছুর পর্দাফাঁস হলো। এবার সবজির আড়ালে কয়লা পাচার, এমনই ছবি উঠে এলো আউশ গ্রামের গোবিন্দপুরে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, একটি ম্যাটাডোরে করে একটি সবজির ভ্যান তা যাচ্ছিল বর্ধমানের অভিমুখে, কিন্তু আদতে তো সেখানে সবজি ছিল না। সামনে রাখা ছিল একটি টমেটোর ক্যারেট এবং তার নিচে একেবারে সারিবদ্ধভাবে রাখা ছিল কয়লা। কিন্তু এই কয়লা এলো কোথা থেকে, পুলিশই বা ধরলো কি করে? যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে গাড়িটি বর্ধমানের অভিমুখে যখন যাচ্ছিল, ঠিক সেই সময়ে আউশ গ্রামের ওখানে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি পাল্টি খেয়ে যায় এবং ঘটনাস্থলে গুসকরা থানার পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছায় এবং সন্দেহ হতেই যখন গাড়ির ভেতর তারা খতিয়ে দেখে, তখন দেখা যায় যে কয়লা রয়েছে। এই কয়লার উৎস কোথা থেকে এলো, যাবতীয় বিষয় পুলিশের তরফ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইতিমধ্যে আটক করা হয়েছে সেই ম্যাটাডোর গাড়িটি। সকালবেলা এসে দেখছি
গাড়িটা অ্যাক্সেল বা গুল্লা কেটে বাঁ দিকে পড়ে রয়েছে। বাঁ দিকে পড়ে থাকাতে দেখছি গাড়িটা পাল্টিয়ে হওয়ার মতন ব্যবস্থা। এবারে সেখানে দেখছি আবার কয়লা রয়েছে, উপরে মাল চাপানো রয়েছে টমেটো, তলায় দেখছি অভিনব কায়দায় কয়লা পাচার হওয়ার মতো ব্যাপার। জিনিসটা দেখলাম এটা আজকে হয়েছে বলে, নাহলে তো আমরা কোনোদিন দেখিনি। অভিনব কায়দায় নিশ্চয়ই যায় এভাবে কয়লা, নাহলে যতদূর সম্ভব এটা আপনার আসানসোল ওই সাইড থেকে, আসানসোলের নাম্বার গাড়িটা একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারির সাইড, ওখান থেকেই আসছে পাওয়া। বর্ধমান সিউড়ির 114 নম্বর এনএইচ রোড, সেখানেই এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা। আদতে সে একজন সবজি বিক্রেতা, কিন্তু ইউটিউবে নিজের পরিচয় দিত একজন চিকিৎসক হিসেবে। বেশ কিছু মানুষ মুর্শিদাবাদের এই ভুয়ো চিকিৎসকের কাছে রোগী হয়ে আসছিল, কিন্তু সব কিছু ভেস্তে গেল যখন পুলিশি অভিযান হলো আর এই ভুয়ো চিকিৎসকের মুখোশ খুলে গেল। জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কোপাড়া এলাকার বাসিন্দা রাজপুর শেখ ফুটপাতে সবজি বিক্রি করতো এক সময়, কিন্তু হঠাৎই তিনি তার বাড়িতে চেম্বার খুলে বসেন এবং নিজেকে হোমিওপ্যাথিক চিকিৎসক বলে দাবি করেন। এরপর তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন এবং সেখানে তিনি লাগাতারভাবে প্রচার শুরু করেন। এর ফলে সেখানে বহু মানুষজন আসতে শুরু করে এবং তার কাছে চিকিৎসা নেয়। ইউটিউবে রাজফুল শেখ প্রচার করেন যে তিনি জিন ও জাদুর চিকিৎসাও করতে পারেন এবং তিনি তা ইউটিউবে ফলো করে প্রচার শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে জিন ও জাদুর চিকিৎসার নামে মোটা টাকা আয় করেন। খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ আজকে হঠাৎই অভিযান চালায় সাগরদিঘি কোপাড়া এলাকায়। এবং সেখানে হাতে নাতে ওই ভুয়ো চিকিৎসককে ধরে ফেলেন এবং তার কাছ থেকে বিভিন্ন নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করেন। ইতিমধ্যে রাজফুল শেখকে আটক করেছে সাগরদিঘি থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।